ওকে, ফাইন। আচ্ছা, তো আমি কি শুরু করতে পারি না? আমার কথা কি ঠিক আছে স্পষ্ট? জি, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ফাইন। সো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো আমাদের আজকে ১ম ক্লাস। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা পুরা ফাউন্ডেশন। আমরা যে বিজনেসটা শুরু করব সেটা হলো আমাদের মেইন যে ক্লাসটা বা আমরা যে টপিক নিয়ে আমরা সামনে আগাবো, এই যে যেই ফ্রেমওয়ার্কটার নাম হলো দ্য ইটস এ ডিজিটাল প্রোডাক্ট বিজনেস লাইভ ব্যাচ 1। সো এটা একটা ফ্রেমওয়ার্ক ছিল। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে এটাকে আমরা ইয়েতে নিয়ে আসছি, লাইভ ক্লাসে নিয়ে আসছি। সো আজকে আমরা এই লাইভ আমরা প্রতি শুক্রবার একটা করে আপনারা লাইভ পাবেন এবং আমরা সাপোর্টে কথা হবে ইনশাল্লাহ। আর যখন কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আমাদের অফিস টাইম যেমন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এর মধ্যে চেষ্টা করবেন। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। আর যে রিসোর্সগুলো দিছে ওই রিসোর্সগুলো কেমনি ইউজ করবেন ওইটা ইনশাল্লাহ আমরা দেখাবো আস্তে আস্তে। বাট আজকে আমরা যে ক্লাসটা সামনে আগাচ্ছি এটা নিয়ে আগে কথা বলি। সো আলাদালি চাই তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কভার করব। সেটা হলো কি কি বিষয় কভার করা হবে চলুন দেখে নিই আজকে। ১ নাম্বার হলো অ্যাকাউন্ট ক্রিয়েশন, ২ নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ৩ নাম্বার নিশ সিলেকশন, ৪ নাম্বার স্টোর ক্রিয়েশন, তারপরে ৫ নাম্বার ইউনিক এসইও ফ্রেন্ডলি নেম সিলেকশন, যতগুলো সম্ভব হয় আজকে, হ্যাঁ? আর ধরেন আজকে কিছু বাদ গেল ওইটা আমরা ইনশাল্লাহ নেক্সট আমরা ওইটা কভার করে দেবো, এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, সময়ের প্রতি লক্ষ্য রেখে আমাদের বা ইন্টারনেট যদি কোনো সমস্যা থাকে। ইউনিক অ্যান্ড ব্র্যান্ডিং ট্যাগ লাইন সিলেকশন, স্টোর সেট আপ এবং স্টোর অপটিমাইজেশন। এরপর আমরা এখানে কিছু একবার এবার গ্রিন নিশ যেগুলো এখন পর্যন্ত হাই ডিমান্ড আছে বাট সার্চ ভলিউমটাও ভালো বাট কম্পিটিশন লো, এমন কিছু নিশ আমি এখানে চুজ করে রেখেছি যেটা সম্পূর্ণ ইউনিক, এটা অনেকেই জানে না। আচ্ছা, সো এখন আমরা প্রথমে যদি চলে যাই অ্যাকাউন্ট ক্রিয়েশন, আমি একটু বলবো কিছু কিছু কথা থাকবে প্র্যাকটিক্যালি কথা, আর কিছু কিছু কথা থাকবে আপনার যেগুলো শুধুমাত্র আমি বলে যাব, হ্যাঁ, মানে ব্রিফ দেব। সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের বিষয় যদি আমি একটু বলি, আচ্ছা আমি একটা কাজ করি সেটা হলো আগে আপনাকে আমার একটু একটা অ্যাকাউন্ট আমি একটু দেখাই। সেটা হলো একটা অ্যাকাউন্ট আমার কাছে আছে যেটা আমার একটা বায়ারের ছিল। এই অ্যাকাউন্টটা বায়ারকে এখন কাজ করে না, যার কারণে অ্যাকাউন্টটা আমিও খুব বেশি এটাতে চালাই না বাট আপনাদেরকে দেখানোর জন্য এটার অ্যাক্সেস নিয়ে রাখছি। এবং আমি আ যেই সমস্যাটা এখানে ফেস করব এইটা প্র্যাকটিক্যালি দেখাবো যে সমস্যা এখানে কি আছে এই অ্যাকাউন্টটাতে। এবং এই অ্যাকাউন্টটা থেকে আপনি কিভাবে সাথে সাথে অ্যাক্টিভ করতে পারবেন অ্যাকাউন্টটাকে এবং অ্যাকাউন্টটা থেকে আপনি কিভাবে পেমেন্ট একটা আপনার নিতে পারবেন এই বিষয়গুলো দেখাবো এবং এখানে কি কি ধরনের লিস্টিং আছে তাহলে আপনি এ টু জেড একটা সবকিছু পেয়ে যাবেন। বাট এটা মনে রাখবেন কোনো মেন্টর কখনোই আপনাকে তার নিজস্ব ইটসে দেখাবে না, এটা মাথায় রাখতে হবে কেন এটা অনেক বড় সমস্যা হয় পরবর্তীতে। আমি যত বাইরের সাথে কাজ করেছি যত মেন্টরের সাথে কখনোই তারা তাদেরগুলো ফ্লাশ করেন না। কেন করেন না? আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা সমস্যা এটা দেখছি ইনস্টাগ্রামে যখন আমি কোর্স আনছিলাম তো ওরা আমার ইনকাম দেখে আমার ফাইবার দেখে ওরা অনেক কপি করছে। কপি করার পরে আমার একবারে টপ রেটের যে অ্যাকাউন্টটা কিছুদিন হয়ে পরে হবে ওই অ্যাকাউন্টটাকে তারা এত কপি করছে যে এটাকে নষ্ট করে দিয়েছে। শেষ পর্যন্ত ফাইবার এটাকে রেস্ট্রিকশন করে দিছে। যেটা বুঝতে পারলাম আমি যে এটা মানুষের খারাপ নজর এবং মানুষের চিন্তা ভাবনা খারাপ দিকে থাকার কারণে এই সমস্যাগুলো হয়। সো আমি একটা আপনাদেরকে একটা আগে একটা আজকে অ্যাকাউন্ট দেখাবো যে আমরা তাহলে আপনারা সরাসরি বুঝতে পারবেন ইভেন আমরা কিভাবে বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করব এবং বিদেশ থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করব এটা ইতিপূর্বে বলা হয়েছে। তারপরও আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন এখানে একটা অ্যাকাউন্ট আমার এখানে আছে। এই যে অ্যাকাউন্ট আমি যদি এখানে ক্লিক করি শপ ম্যানেজার, সো এটা কানাডা থেকে খোলা হয়েছে। যদি কারো কোনো অসুবিধা হয় শেষে আমাকে বলবেন বাট এখন আমাকে ব্রিফ করতে দেন। সো তাহলে সুন্দর হবে, কথার মধ্যে কোনো প্রশ্ন করবেন না বাট না বুঝলে ওটা টুকে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখাই। এই যে অ্যাকাউন্টটা আমি কিন্তু আগে প্রথম বলতেছি আমাদের প্রথম জিনিসটা ছিল সেটা হলো যে আমরা আহ, যেটা করব সেটা হলো যে আমাদের প্রথম জিনিসটা ছিল যে অ্যাকাউন্ট ক্রিয়েশন, তাই না? So, এখানে দেখেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করা হয়েছে। আচ্ছা, সো এই যে অ্যাকাউন্টটা করা হয়েছে এই অ্যাকাউন্টটা আপনি চাইলে এটা বাংলাদেশ থেকে ম্যানেজ করতে পারেন। অর্থাৎ ধরেন আপনি এই বিষয়গুলো আমি বারবার বলতেছি তারপরও আপনাদেরকে বলার জন্য যাতে আপনারা আরো একটু বুঝতে পারেন ক্লিয়ার ভাবে যে ভাইয়া প্রকৃতপক্ষে আপনার থেকে আমি শুনতে চাই যে আমি অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করার পরে কিভাবে চালাবো বা বাংলাদেশ থেকে সিস্টেমটা কিরকম একটা বিষয়। আমি একবারে সহজ পদ্ধতি আপনাদেরকে বলতেছি সেটা হলো ভাই ধরেন আপনার যেই দেশে আপনার ইটসে অ্যাকাউন্টটা এলো ওই দেশগুলো আপনি খুব সহজে পাবেন কোথায়? আপনি শুধুমাত্র এখানে যাবেন ইটসে
অ্যাপ্রুভাল কান্ট্রি। তো ইটস এ অ্যাপ্রুভাল কান্ট্রি লিস্ট। আপনি এটা লিখে সার্চ করলে আপনি সবকিছু পেয়ে যাবেন। খুব বেশি দেশে কিন্তু ওরা দিবে না। এখানে দেখেন আপনার অনেকগুলো দেশ দিয়ে দিচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এর বাইরে যদি কোনো দেশ থাকে আপনি ওইগুলো থেকে অ্যাপ্রুভাল পাবেন না। সো ওই দেশগুলোর মধ্যে বাংলাদেশও আছে। তো ইটসেতে ইলিজিবল পেমেন্টগুলো, অর্থাৎ ইটসেতে কান্ট্রি এলিজিবল ফর ইটসে পেমেন্ট, অর্থাৎ যেই সমস্ত দেশে ইটসে পেমেন্ট, ইটসে পেমেন্ট বলতে কি বোঝায় এটা তো বুঝতে হবে। ওরা কি পেপালে দেয়, ওরা কি স্ট্রাইপে দেয়, বা অন্য কোনো ওইতে দেয়? যে না, কোনো দিন ওরা পেপালে দিবে না। কেন? পেপাল নিজস্ব একটা ব্র্যান্ড, ইটসে নিজস্ব একটা ব্র্যান্ড। তো একটা ব্র্যান্ড অন্য ব্র্যান্ডকে কখনোই প্রাধান্য দেয় না। যার কারণে ইটসে সম্পূর্ণ চায় যে তাদের টাকাগুলো তাদের ব্যাংকে যায়। এবং ব্যাংকে গেলে কি হবে? তো ব্যাংকে গেলে ওদের প্রফিটটা দেখা যাচ্ছে এখানে একটা বিষয় আছে, টেকনিক্যালি বিষয় বুঝবেন কিনা, সেটা হলো ধরেন আমেরিকা যে সমস্ত মানুষগুলো কাজ করে তারা চাইলে পেপাল দিয়ে তারা উইথড্র করতে পারবে না। কেন পারবে না? কেন ওই দেশের সরকার একটা নিয়ম আছে যে $600 উপরে হলে তাকে একটা ট্যাক্স দিতে হবে, প্রতি মাসে ইয়ারলি একটা ট্যাক্স দিতে হবে। আচ্ছা, সো মান্থ যদি বছরে কেউ $600 ইনকাম করে তাকে তাকে একটা ইয়ারলি চার্জ দিতে হয়, ট্যাক্স বলা হয়, আইটিন বলা হয়, যেটাকে বলে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারে বলা হয়। সো প্রত্যেকটা মানুষের উপর এটা ধার্য করা থাকে আমেরিকার জন্য। বাংলাদেশে যদি এটা এখন খুব বেশি পরিমাণে এখনো হয় নাই, যাদের টাকা পয়সা বেশি তাদের জন্য শুধু করা হয়, যেমন যাদের $1,00,000 বেতন তাদের ক্ষেত্রে, আর সরকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের জন্য। সো এখন আমেরিকা যেটা করা হয় সেটা হলো যে পেপালের মাধ্যমে বা স্ট্রাইপের মাধ্যমে অথবা আপনার অন্য কোনো ওয়েতে সিস্টেম রাখে না। কেন রাখে না ভাইয়া? সেটা ইটসে, যদি কেউ ইটসে থেকে পেপালে যায় তাহলে পেপালে কি হবে? পেপালের টাকাটা তো দেখা যাচ্ছে যে পেপাল কিন্তু ওরা ইটসের যে সরকার, মানে ওরা কিন্তু আমেরিকার মেইন কিন্তু ইটসে নিয়ন্ত্রণ করে। সো ওরা চায় কি, যত টাকা আসবে সব আমাদের কাছে আসবে। ইটসের টাকাগুলো সব ব্যাংকের মধ্যে যায়, ফার্স্ট সেঞ্চুরি ব্যাংকে যায়, রয়্যাল ব্যাংকে যায়, আর অনেকগুলো ব্যাংক আছে, ওই সমস্ত ব্যাংকগুলোতে সরাসরি চলে যায়। যার কারণে আপনার টাকাটা কোনো মানি লন্ডারিং এর মধ্যে পড়ে না, কোনো স্ক্যামের মধ্যে পড়ে না। পেপালের মাধ্যমে যদি হইতো তাহলে স্ক্যাম অহরহ হইতো। বাংলাদেশ থেকে মনে হয় এখন হিউজ পরিমাণে স্ক্যাম হইতো। বাট 2021 সালের পর থেকে যখন বাংলাদেশ থেকে অফিসিয়ালি ভাবে এটা বন্ধ করে দিছে, এরপর থেকে কিন্তু আর সম্ভব হয় নাই। একজন ঢুকতে চাইতেছে, বাট আমি জানি না এই মুহূর্তে তাকে ঢোকানো উচিত কিনা, তাও আমি দেখতেছি একটু। কেন কথার মধ্যে কথা, এই যে কথাগুলো বলতেছি, কেন কথাটাতে একটা ইয়ে থাকবে, মানে একটা কথার মধ্যে একটা সিকোয়েন্স থাকবে। যদি সে দেরি করে তাহলে সে কিন্তু আমার টোন আমি হারিয়ে ফেলবো। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, নেক্সট টাইম আর করবেন আপনারা। আচ্ছা, সো আমি যেটা বললাম সেটা হলো যে ব্যাংকের মাধ্যমে যদি টাকা নেওয়া হয় তাহলে ওই টাকাটার বৈধতা থাকে, অর্থাৎ আপনি ফিজিক্যাল ভাবে যে টাকাটা উইথড্র করবেন, তার মানে আপনার নিঃসন্দেহে আমেরিকাতে আপনার কি আছে, আপনার এসএসএন আছে, আইটিন আছে, সবকিছু আপনার আছে, তার মানে আপনি একজন লিগ্যাল পারসন। সো আর পেপালের মাধ্যমে তো খুব সহজে এটা পেপাল কিনা যায়, বাট আমেরিকার ব্যাংক তো এত সহজে কিনা যায় না। কেন? ওইখানে তো আপনাকে সদস্য হইতে হবে। সো সদস্য ওইখানে তো যাইতে হবে, ওইখানে তো আপনার ভিসা থাকতে হবে, আপনার ডকুমেন্ট থাকতে হবে, ডকুমেন্ট ছাড়া তো আপনাকে এগুলো দিবে না। সো এক্ষেত্রে যেটা হয়, এই জন্য পেপাল অনেক দেশে এলো না। এবং পেপালের কারণেও অনেক অনেক দেশ আছে যেখানে পেপাল এলো এবং ইটসে তাদেরকে অ্যাপ্রুভাল দিছে, বাট ম্যাক্সিমাম যে দেশগুলোতে আমরা কাজ করি, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর আপনার ইউকে, ইউনাইটেড স্টেট, এগুলোতে এখনো পর্যন্ত পেপালের বৈধতা না। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছে যে এটা সম্ভব না, তোমরা ব্যাংক ছাড়া সম্ভব না। কেন? ওই একটা কথা যেটা বললাম, স্ক্যামের শিকার হয় তারা। তো কবে করবে না করবে এটা আমি আদৌ জানি না। যদি কখনো করে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দেব। আবার এখানে দেখেন, ওরা কিন্তু কিছু দেশ, এক পৃথিবীতে তো দেশের অভাব নয়, 196টা, বর্তমানে ধরেন 200 দেশ, মাত্র 30টা দেশ থেকে 32টা দেশ এখানে অ্যাড করছে। তো বাকিগুলো কই গেল? সো বাকি দেশগুলো ওরা এখনো পর্যন্ত কি এখানে রাখেন? দেখেন এখানে কি বলছে, যে পেপাল ইজ নট অ্যাভেলেবল ফর ইটস এ সেলার লোকেটেড ইন ইসরায়েল। তো ইসরায়েলে কিন্তু পেপাল নাই, তুর্কিতে পেপাল নাই, তারপর কি বলতেছে, এই যে বুলগারিয়া, কোরসারিয়া, এগুলোতে কোনো জায়গাতে কি কি নাই। এখানে তারা বলতেছে যে এখানে ইটস এ উইল সেন্ড ইউরো টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট অন ফাইল। তো এখান থেকে কিন্তু এই যে আবার এখানে বলতেছে হোয়েন ইউ সাইন আপ ফর ইটস এ পেমেন্ট ইউ উইল অ্যাকসেপ্ট পেপাল থ্রু ইটস এ পেমেন্ট। এই সমস্ত দেশ, যদি আপনার কোনো ভাগ্যবান কোনো ব্যক্তি থাকে, আপনি তার মাধ্যমে অ্যাকাউন্ট করিয়ে পেপালের মাধ্যমে সহজে নিতে পারবেন। বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তার নামে ভেরিফাই পেপাল থাকতে হবে। আর যার পেপাল ভেরিফাই থাকতে হবে, নিঃসন্দেহে তার ওই দেশে থাকতে হবে, আপনার আইডেন্টিটি থাকতে হবে, অর্থাৎ তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে,
অথবা পাসপোর্ট থাকতে হবে। বাট ড্রাইভিং লাইসেন্সটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় একটা। আর ২ নম্বর বিষয় হলো যে যখনই সে আপনার ওই দেশে কাজ করবে, ডেফিনিটলি তাকে যদি স্টুডেন্ট ভিসা না হয়, যদি কাজ পারমিটে যায়, সো তাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করার অনুমতি দেওয়া হবে। ওই অ্যাকাউন্ট দিয়ে সে পেপাল করতে পারবে। যেমন আমি আমার যার সাথে আমি কাজ করি, একটা আমার যে বিজনেস পার্টনার, উনি ইউকেতে থাকে এবং উনি ওইখানে গেছে প্রায় আর মনে হয় ৬ মাসের মতো উনি বাকি আছে। ওনার নতুন করে আবার রিনিউ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সো এরপরে ওনার স্টুডেন্ট ভিসা শেষ এবং এরপরে উনি কাজের পারমিট পাবে। বাট এই মুহূর্তে তিনি কাজ করতে পারতেছে না পেপাল বা অন্য কিছুতে, টাকা নিতেও পারতেছে না। বাট ওইটা ফ্রেন্ডলির মাধ্যমে আপনার পরিবারের মাধ্যমে নিতে পারতেছে। তো এই যে ক্রিটিক্যাল বিষয়গুলো, এগুলো তো যদি না শিখেন তো পরবর্তীতে সমস্যা হবে। সো উনি যেটা করতেছে, উনি বলতেছে ভাই এই মুহূর্তে আমি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে কিন্তু ইচ্ছেতে আমি টাকা নিতে পারবো না। বলছে কেন ভাই, কি সমস্যা? তো উনি আমাকে যেটা বললেন যে আমি যদি এখন নিতে চাই তাহলে আমাকে তো ধরে ফেলবে। কেন ধরবে? আমাকে আটকে ফেলবে আপনার এয়ারপোর্টে। কেন? তো বলতেছে আমাকে আটকাবে কেন? সেম একই ঘটনা আপনার সাথে হইতে পারেন বা আপনার ফ্যামিলির পরিবারের সাথে হইতে পারে যদি সে না জেনে কাজগুলো করে। সো সে যদি স্টুডেন্টের বিষয় থাকে আর সে এপ্লাই করলো ইটসেতে এবং সেখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলো আর সেখানে $৬০০ ইনকাম করলো, তাকে ট্যাক্স দিতে হলো। ট্যাক্স কিন্তু হিউজ পরিমাণে, আমেরিকা 30% ট্যাক্স দিতে হয়। সো বিষয়টা কিন্তু অনেক। ১০০ টাকার মধ্যে ৩০ টাকায় ট্যাক্স। এত পরিমাণ ট্যাক্স আমেরিকায় দিতে হয়। একজন আমাকে বলছিল, আমাকে আর বায়ার, যে ফরহাদ আমি তোমার সাথে কাজ করতে যাই বাট ট্যাক্সের পরিমাণটা তুমি শুনলে পাগল হয়ে যাবা। তো যাই হোক, তার সাথে কাজ করা হয় নাই। সো ভাইজানের আপনারা বুঝতে পারছেন আমরা বিষয়গুলো। এরপরে বলতেছি কি, অ্যাট দিস টাইম হোয়েন শপ ক্যান নট ওপেন ইন চায়না, অনলি সেলার হু অলরেডি হ্যাভ অ্যান ওপেন শপ ক্যান ইউজ ইটস এ পেমেন্ট। অর্থাৎ যেই সমস্ত দেশগুলো এখনো পর্যন্ত চায়না অথবা ইন্ডিয়াতে যারা আপনার নতুন করে কিন্তু কেউ চায়নাতে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ওরা আপনার ইটসের শপ খুলতে পারবে না। অনলি সেলার হু হ্যাভ অলরেডি হ্যাভ, যাদের ইতিপূর্বে অ্যাকাউন্ট আছে তারা শুধুমাত্র কাজ করতে পারবে। কথা দিচ্ছেন, কিলার বলে দিছে। আর বাংলাদেশের ছিটাফোটা কিন্তু এখানে নাই। আবার এখানে একটা বিষয় দেখেন, এই দেশগুলো শুধুমাত্র, এখানে যে দেশগুলো দেখতেছেন এরাই শুধুমাত্র আপনার ইটসেতে কাজ করতে পারবে। আর আদারওয়াইজ এখানে আপনি দেখবেন অনেকেই বলেন যে ভাই ওমান থেকে কি সম্ভব? না, ওমান কিন্তু এখানে নাই। আমি ট্রাই করছি বাট পারি নাই। দেখেন এখানে কিন্তু সৌদি আরব নাই। সো এই তারপরে জর্ডান বা লেবানন এগুলো কিছুই নাই। পাকিস্তান যাক ভাগ্যবশত চলে আসছে, ফিলিপাইন চলে আসছে। সো ওইখানে বাংলাদেশ একসময় ছিল বাট স্ক্যামের কারণে চলে গেছে। সো স্ক্যামের কারণে ২০২১ সাল থেকে বাংলাদেশ থেকে ব্যান করে দিছে অফিসিয়ালি ভাবে। ইভেন বাংলাদেশে যত অ্যাকাউন্ট ছিল সবগুলোকে সুইচ করা হয়েছে। তারা বিভিন্ন স্টেটে তাদেরকে সুইচ করছে। অর্থাৎ সে যদি বাংলাদেশ থেকে থাকে তার সম্পূর্ণ আইডেন্টিফাই আমেরিকার মাধ্যমে সুইচ করা হয়েছে। তো ওইটা করা যায়, সমস্যা নেই। বাট ওটা ঝামেলা আছে ওগুলোতে। কেন, অনেক বিষয় আছে যেগুলো হয়তো বা আপনার থেকে বুঝালে অনেক বুঝবেন না। সো যেটা বললাম, এখন এখন আপনি কি করবেন? তাহলে এখন আপনার যেই দেশে, যে সমস্ত দেশগুলোতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পায়, এখানে আপনি আসবেন এবং দেখবেন। দেখার পর তাকে বলবেন যে ভাই আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দেন। সো সে যদি বলে যে ভাইয়া ঠিক আছে, তো আর কি লাগবে? তো আমি আপনাকে কিন্তু আগেই বলছি যে কি লাগবে। দেখেন এখানে একটা বিষয়, আমি যদি একটু যাই, এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখবেন এখানে এই যে এখানে সবকিছু দেখা যাবে, এ টু জেড দেখা যাবে। এই অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড আছে। সাসপেন্ড কেন আছে আমি বলি। এই অ্যাকাউন্টটাতে 36 আপনার কানাডিয়ান ডলার, এই এই টাকাটা যদি আমি দিয়ে দেই তাহলে সাথে সাথে আপনার আবার এটা কি হবে, রিস্টোর হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা লাইভ হয়ে যাবে। বাট প্রায় ১ বছরের উপরে হইছে বা এটাতে পেও করে না এবং এটা চালায়ও না। তো যাক, দরকার নেই, ও নিজেও তো চালায় না। তো দরকার নেই, প্রয়োজন নাই। সো ওনার ব্যক্তিগত বিষয়। বাট আমি এটা নিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য। বাট এটা যদি আমি যদি আমার কার্ড দিয়ে এটা অ্যাপ্রুভাল করি, তাহলে টাকা এবং সেল হয়, সেল টাকাটা কোথায় যাবে জানেন? এটা আমার কাছে কিন্তু আসবে না। এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করতেছি। সো তারা বলতেছে যে এটা কখনোই আপনার কাছে আসবে না। এটা সম্পূর্ণ তার কাছে চলে যাবে। আবার আপনি যদি তাকে যদি যেটা বলি, যদি তার ব্যাংকে চলে যায়, সে যদি আপনাকে না দেয় তো আপনি পাবেন না। আর আপনি কিছু করতেও পারবেন না। কেন, সম্পূর্ণ অ্যাকাউন্টটা তার নামে ভেরিফাই করা। সো এজন্য আপনি যার নামে অ্যাকাউন্টটা করবেন সেজন্য আপনার বন্ধু হয়, আপনার ভাই হয়, আপনার বাবা হয়, আপনার মা হয়, অথবা আপনার খালু হয়, অথবা আপনার খুব ঘনিষ্ঠ কেউ হয় যে আপনাকে অ্যাকাউন্টটা করতে সাহায্য করবে ডেফিনিটলি। আচ্ছা, সো অ্যাকাউন্টটা করতে কি লাগবে আমি একটু বলি। ড্রাইভিং লাইসেন্স লাগবে ১ নাম্বার। ২ নাম্বার যেটা লাগবে সেটা হলো ড্রাইভিং লাইসেন্স অথবা আইডি কার্ড, ২ টা যেকোনো একটা। ড্রাইভিং লাইসেন্সটা বেশি প্রাধান্য দেয় এবং তাকে সেলফি ভেরিফিকেশন দিতে আমার মনে হয় এখন আর দেয় না। এটা দরকার হয় না। শুধুমাত্র আপলোড করলে হয়ে যায়। এরপরে আমি কিন্তু গত ভিডিওতে দেখাই দিয়েছি, আমার ইউটিউবে যে ভিডিওটা আছে, তারপর আমি রিক্যাপ করতেছি আপনাদের সুবিধার্থের জন্য।
এরপরে যেটা বললাম সেটা হলো যে আপনার কি কি লাগবে, SSN মানে হলো সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এটা আমেরিকায় যদি কেউ থাকে তলে তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার বলতে কি বোঝায়, মানে তিনি যে একটা এলাকায় থাকে ওই এলাকা সত্যি কি আদৌ কি উনি থাকে কি না, এইটা ওই দেশের ওই এলাকার ওই মনে রাখবেন আমেরিকা কিন্তু অনেকগুলো স্টেটে বিভক্ত, প্রত্যেকটা স্টেট অনেকগুলো কান্ট্রিতে বিভক্ত, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু একটা আবার সিটিতে বিভক্ত, প্রত্যেকটা সিটি আবার রিজনে বিভক্ত, প্রত্যেকটা রিজন আবার একটা পাড়া বা মহল্লা বিভক্ত। তো আমেরিকাটা কিন্তু হিউজ বড়, অনেক বড় একটা দেশ। সো ওইখানে আপনি যেখানেই যান না কেন প্রত্যেক জায়গাতে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কি অ্যাসেসন আছে, ডু ইউ হ্যাভ এনি ভ্যালিড অ্যাসেসন, তোমার কি কোনো অ্যাসেসন আছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, হ্যাঁ আছে। এই অ্যাসেসন গুলো কিন্তু আপনি চাইলে কিন্তু কিনতে পারবেন না, কেন এটা সম্পূর্ণ তার বৈধতা, তার আইডি কার্ড, তার ভিসা, তার পাসপোর্ট সবকিছু দিয়ে তাকে দেয়া হয়, তাকে রুট পারমিট দেওয়া হয়, অর্থাৎ তাকে পারমিট দেওয়া হয় ওই দেশে থাকার জন্য, এবং ওই দেশের নাগরিক না কিন্তু জাস্ট কাজ করার জন্য বা রেসিডেন্সিয়াল সুবিধার জন্য তাকে দেওয়া হয়। তো ওই যদি আপনার ভাই বা অথবা বন্ধুর যদি ওটা থাকে তাকে বলবেন যে বন্ধু তো কোনো সমস্যা নাই, যদি এটা কোনো রিস্ক নাই, যে আমরা জানি তুমি যদি আমেরিকায় থাকো তো $600 যদি তোমার ইনকাম হয় তো এরপর থেকে তোমার ট্যাক্স কাটবে। তো তোমার যে পরিমাণ ট্যাক্স কাটবে, ধরো আমি 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 ইনকাম করলাম ধরো 100%, আমি তোমাকে 30% তোমাকে দিলাম। সো তোমার কিচ্ছু করা লাগবে না, শুধু বন্ধু তুমি যদি ট্যাক্স যদি $600 উপরে ইনকাম কখনো হয়, যদি কখনো হয় বাই চান্স, যদি আল্লাহ তালা চায় $600 ইনকাম হয়, প্রতি মাসে $1000 করে ইনকাম হয়, সো আমাদেরকে কিছু তোমাকে কিছু ট্যাক্স দিতে হবে, ওই ট্যাক্সের টাকাটা তুমি আমার এখান থেকে কেটে নিবা। যদি আর আমি চাবো তুমি ওই অ্যাকাউন্টটা ইউজ করো যে অ্যাকাউন্টটা শুধুমাত্র ইটসের জন্য, কেন সে কিন্তু চাইলে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে পারে আমেরিকাতে, শুধুমাত্র যে উনি একটা অ্যাকাউন্ট তৈরি করবে তা না। তো আমি কি বললাম, যেমন আপনার কিছু অ্যাকাউন্ট আছে, যেমন ব্লু বার্ড আছে, তারপরে গো টু ব্যাংক আছে, তারপরে আপনার আছে মার্কারি ব্যাংক আছে, তারপরে আপনার আছে রিভোল্ট আছে, আর কিছু নাম বলছিল মনে নেই। তো এইরকম ব্যাংকগুলো সম্পূর্ণ লেজিট, এবং এই সমস্ত তারপরে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক আছে, তো এই সমস্ত দেশগুলো সে চাইলে কিন্তু যে কোনোটাতে এক অ্যাকাউন্ট করে সেখান থেকে সে টাকা তুলতে পারে, কোনো সমস্যা নেই। বাট আপনি তাকে বলবেন বন্ধু আহ, আমি চাই তুমি শুধুমাত্র ওই ব্যাংক অ্যাকাউন্টটা আমার এখানে অ্যাড করো, যে অ্যাকাউন্টটা শুধুমাত্র ইটসের জন্য, অর্থাৎ আমি যেন বুঝতে পারি আমার থেকে কি পরিমাণ ট্যাক্স তোমার কাছে গেছে। ট্যাক্স শুধুমাত্র ওই দেশে একটু বেশি, বাট অন্যান্য দেশে কিন্তু এত ট্যাক্স না, বুঝতে পারছি? আচ্ছা, সো তখন সে কিন্তু রাজি হবে যে ঠিক আছে। এই যে আমার আজকে এক ভাইয়ের সাথে কথা হইলো, ওনার এক আমেরিকার একজন একজন বন্ধু থাকে। সো ওনার হাজবেন্ড চাচ্ছেই না যে তার নামে অ্যাকাউন্ট করা হোক বা কিছু করা হোক, তারা খুব ভয় পায়, কেন বিদেশিরা এগুলোকে অনেক সেন্সিটিভ ভাবে নেয়। পেপাল অ্যাকাউন্ট তো একটা ফোন নাম্বার ভেরিফিকেশন জন্য আপনি কোড চাবেন, অসম্ভব, দিবেই না, আপনি যত ঘনিষ্ঠ হন আপনাকে দিবে না। পেপাল স্ট্রাইপ কোনো দিন আপনাকে দিবে না, কেন ওরা খুব বেশি পরিমাণে আপনার মানে ইনসিকিউর ফিল করে আমার মনের মধ্যে, তারা মনে করে যে যে কোনো সময় আমার সব কিছু লিক হইতে পারে, এবং এগুলো ড্রাগ ওয়েবে খুব বেশি দামে চড়া দামে বিক্রি করতে পারে। সো ড্রাগ ওয়েবে যদি আপনি দেখেন যে আপনার অ্যাসেন্সটা বিক্রি হচ্ছে, আপনি কি করবেন তখন? নিঃসন্দেহে আপনি কোনো সরকার, আপনি পুলিশের কাছে করবেন, ইনফর্ম করবেন। সো অনেক হেনস্থা পড়ে, তাই তো এই জন্য তারা দিতে চায় না। সো আপনার যদি এরকম বন্ধু বান্ধব থাকে তো তার মধ্যে আপনি করায় নেবেন, ঠিক আছে? সো এরপরে আপনার কি লাগবে, সো একটা ওয়ান টাইম ফি লাগে, আমি তো যদি দেখাই, আগে লাগতো না। আগে কি হইতো আমি একটু বলি আপনাকে, আগে অ্যাকাউন্টটা খোলার সাথে সাথেই তারা কি কত লিস্টিং দিত, যেমন এখানে দেখেন, আমি যদি বলি যে লিস্টিং এর বিষয়টা, এই যে এখানে দেখেন যে লিস্টিং আছে, এই লিস্টিং গুলো কিন্তু এখন কি আছে, ডিঅ্যাক্টিভেটেড, কেন? এখানে টাকা দেওয়া হয় না, যার কারণে ফাইবার, সরি, যার কারণে আপনার ইটসে কি করছে, ডিঅ্যাক্টিভ করে রাখছে। বাট আমি যখন টাকাটা দিয়ে দেবো, বায়ার টাকাটা দিয়ে দিবে তার থেকে, তখন এটার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে, সব লাইভে চলে যাবে, সব কিছু টোটালি লাইভে চলে যাবে। দেখেন এখানে সব কিছু, আপনি এবার একটু বিষয় বলে দিই, এই অ্যাকাউন্টের ম্যানেজমেন্টের বিষয়ে আমি কিন্তু চলে যাচ্ছি আস্তে আস্তে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের বিষয়ে চলে যাচ্ছি, অ্যাকাউন্ট লিস্টিং এর বিষয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু ওনারা লিস্টিং করছে, সবকিছু আপনি দেখতে পাবেন এখানে লিস্টিং, এবং এই যে এখানে অ্যাড এ নিউ লিস্টিং, এই লিস্টিং অপশনটা অফ, অফ কেন? কেন এখান থেকে অ্যাকাউন্টটা সাসপেন্ড, তো অ্যাকাউন্টটা সাসপেন্ড কেন? এখানে আমি যদি ক্লিক করি, দেখেন কি বলছে, পে ইউর বিল অ্যান্ড রিস্টোর ইউর অ্যাকাউন্ট, তো যদি কেউ এখান থেকে পেটা করে দেয় তাহলে সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারছি? সাথে সাথে বায়ারের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, সো এখন এই যে অ্যাক্টিভ হয়ে গেল, একটা সময় কোনো টাকা লাগতো না, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, তার
ট্যাক্স আইডি, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আমেরিকাতে প্রত্যেকটা মানুষ, কানাডার প্রত্যেকটা মানুষ, ইউকের প্রত্যেকটা মানুষের ট্যাক্স ভেরিফিকেশন নাম্বার থাকে, আইটিন থাকে, ঠিক আছে? সো ওই আইটিনটাও সে আপনাকে দিবে, অ্যাড্রেসটা দিবে বা একটা কোড দিবে, হ্যাঁ, একটা নাম্বার দিবে, 9 ডিজিট না কয় ডিজিটের একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা আপনাকে দিবে সে। তো ওই আপনি তাকে কিভাবে অ্যাকাউন্টটা করবেন? আপনি কি বাংলাদেশ থেকে লগ ইন হবেন? না, আপনি বাংলাদেশ থেকে লগ ইন হবেন না। তাকে বলবেন, বন্ধু তুমি তোমার কম্পিউটারটা একটু অন করে রাখো, আমি এখান থেকে রিমোট রিমোট ডেস্কের মাধ্যমে আমি লগ ইন হয়ে সব কিছু করে নেব। আর তুমি একটু দরকার আমাকে একটু সাপোর্ট দিও, তোমার সব ইনফরমেশন আমাকে দিয়ে রাখো। আচ্ছা, এরপর আপনি সুন্দর মতো তার তার নাম দিয়ে, তার একবার অ্যাকুরেট নাম আপনি দেখবেন যে তার নামটা কি, তার ব্যাংকের নামটা কি, তার আইডি, তার ড্রাইভিং লাইসেন্সের নামটা কি, এই দুইটা নাম হুবহু সেম থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্সের নামটা আর তার ব্যাংক অ্যাকাউন্ট নাম হুবহু সেম থাকতে হবে। আর তার পেপালের নাম অথবা ভিসা কার্ড যেটা বলা হয়, এই তিনটা জিনিস হুবহু যদি সেম থাকে, আর যদি এসএসএন আর যদি ইটেন আইটিন যদি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যদি সেম থাকে, তাহলে আপনাকে ইনস্ট্যান্ট তারা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। এবং উইথাউট লিস্টিং, লিস্টিং লাগবে না, আগে লিস্টিং করা লাগতো প্রথমেই, এবং তারা একদিন রিভিউ করে অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিত। 14 দিন পরে তাদেরকে রিভিউ করার মাধ্যমে, একবারে ম্যানুয়াল ভাবে রিভিউ করার মাধ্যমে, তখন তারা আমাদের অ্যাকাউন্টটাকে আবার ব্যাক করে দিত। এই সেম অ্যাকাউন্টের সাথে এটা হয়েছে, বাট অ্যাকাউন্ট সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এখন তারা ওয়ান টাইম ফি চাচ্ছে, যে এই দেখেন ইটসের ওয়ান টাইম ফি কত আমি যদি বলি, আচ্ছা এই যে ইটস ওয়ান টাইম ফি দেখেন এখানে দেয়া থাকবে মেবি $29। আচ্ছা দেখেন এখানে কিন্তু ওরা বলতেছে যে কোনো ওয়ান টাইম ফি নাই, বাট আপনি যখন অ্যাকাউন্টটা খুলতে যাবেন, আপনি দেখবেন আপনার থেকে একটা চার্জ নিবে, সেটা হলো $29 মতো একটা চার্জ আপনাকে নেবে ওয়ান টাইম, আর কোনোদিন সে চার্জ নিবে না। তাহলে এই একটা বিষয়। এরপর আপনার কি হলো, অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে গেল। আচ্ছা, এখন আপনি কি করবেন? এখন আপনি চাচ্ছেন যে ভাইয়া আমি বাংলাদেশ থেকে এখন অ্যাকাউন্টটাকে চালাবো কিভাবে? অর্থাৎ আপনি অ্যাকাউন্টটা আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, এবং সে কিন্তু তার দেশ থেকে এটা লগ ইন করা আছে। তো এখন বাংলাদেশ থেকে লগ ইন করবেন কিভাবে, বিষয়টা হলো এইটা। তো এখন আমি যদি বলি যে বাংলাদেশ থেকে আমি লগ ইন করবো কিভাবে, সেটা হলো আমি যখন ওই ক্যানাডিয়ান বায়ার থেকে আমি বাংলাদেশ থেকে যখন এটাকে অ্যাক্সেস করলাম, সো তখন আমার অ্যাকাউন্টটাতে কোনো সমস্যা হয় না। আমি একটু বলি বিষয়টা, তাহলে আপনারা বুঝতে পারেন। আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলতেছি, এই অ্যাকাউন্টের ক্ষেত্রে বলতেছি জাস্ট, যেহেতু এই অ্যাকাউন্টটা আমি কাজ করি না, একসময় করতাম। সো এটা ফাইবার থেকে আসছিল, পরবর্তীতে উনি আমার সাথে কাজ করতে চাইছে, কিন্তু উনি লোকটা আমার কাছে ভালো লাগে নাই, যার কারণে বিভিন্ন ঝামেলা করে, অনেক বিষয় থাকে, তো যার কারণে ওর সাথে কাজ করা হয় নাই। সো এরপরে উনি যখন আমাকে অ্যাক্সেসটা দিল, অ্যাক্সেসটা কিভাবে দিল, উনি উনি আমাকে আমি আমাকে বললাম, বন্ধু যদি আমি সরাসরি এখন অ্যাক্সেস করি, তো ইটসে মনে করবে যে ডুয়েল দুইটা জায়গা থেকে আইপি ঢুকতেছে, মানে আমি স্ক্যাম করে তোমার আইডি ঢুকছে বাংলাদেশ থেকে, তার মানে এটা তো সম্পূর্ণ ওরা ধরে ফেলবে, ডিটেকটিভ করতে পারবে, তাই না? তো আইপি মিসম্যাচ হলে তো আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, তাই না? তো তখন সে আমাকে বললো যে তাহলে কি করা যায়, তাহলে আমরা একটা ভিপিএন ইউজ করি, আপাতত তুমি ভিপিএন ইউজ করো 1 মাসের জন্য। সো তখন আমি একটা আরবান ভিপিএন, হ্যাঁ দেখেন এখানে আমি একটু বলি, এই যে আরবান ভিপিএনটা এটা আমি ইউজ করছিলাম, এই যে আরবান ভিপিএন প্রক্সি, এইটা আমি ইউজ করছিলাম। এই একটা বিষয় আছে। এখন এই যে ভিপিএনটা আপনি কানেক্ট করে আপনি দেখবেন যে ওই দেশটা কি সত্যি কানেক্ট হয়েছে কিনা। এখন কানেক্ট হলে আপনি বুঝবেন কিভাবে, হোয়ার, এই যে হোয়ার। তো ভিপিএনটা কানেক্ট করার পর এরপর আপনি দেখবেন যে এখানে হোয়ার ডট নেট, এখানে আপনি ক্লিক করবেন। এই হোয়ার ডট নেট যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এইটা কোন দেশ থেকে চালু হয়েছে। দেখেন এখান থেকে আপনি সবকিছু দেখতে পারবেন হোয়ার ডট নেটের মাধ্যমে, এসপি কোথায়, তারপরে মাই আইপি কোথায় আছে, সবকিছু আপনি দেখতে পারবেন। বুঝতে পারছেন? আপনি এখান থেকে সবকিছু দেখতে পাবেন। এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ থেকে লগ ইন করেছে, এবং কোথা থেকে লগ ইন করেছে সবকিছু দেখা যাবে। এই যে আইএসপিটা কিন্তু আমার যেটা ইউজ করি, সেটা হলো আপনার এই যে এইটা এখন লোডিং নিতেছে, বাট সবকিছু এখন দেখা যাবে। বাট এটা আমি জানি যে 103 হলো বাংলাদেশের একটা আইপি, ঠিক আছে? 103 হলো কি বাংলাদেশের আইপি। এই আইপিটা বাংলাদেশ থেকে চালাচ্ছে, তাহলে এটা কি তারা সহজে ধরে ফেলছে। সো ঠিক তেমনই তাদের যেই ইটসের যেই সিস্টেমটা, ওইখানে কিন্তু আপনার ট্র্যাকার ইউজ করা আছে। এই ট্র্যাকারটাকে সহজে ধরে ফেলে যে আইপিটা কোন জায়গা থেকে আসতেছে।
সো যদি দেখে যে কন্টিনিউ বিভিন্ন জায়গা থেকে আইপি আসে, তখন আপনাকে কি করবে জানেন? মেইন যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খোলা, ওই ইমেলে একটা নোটিফিকেশন যাবে যে সে খুব দ্রুত তুমি তোমার ইমেলটাকে চেঞ্জ করো বা পাসওয়ার্ডটা চেঞ্জ করো, তোমার এখানে অন্য কেউ ঢুকতে চাচ্ছে। সো এখন এই সমস্যার সমাধান কি? সো এই সমস্যার সমাধান হলো যে প্রথম ১ সপ্তাহ বা ২ সপ্তাহ আপনি একটা আইপি ইউজ করেন, রেসিডেন্সিয়াল আইপি মাত্র ৳৫০০ বা ৳৩০০ নিবে। অথবা আপনি একটা ভিপিএন ইউজ করেন, নর্ড ভিপিএন, অথবা আপনি আরবার ভিপিএন ইউজ করেন, সুপারফাস্ট ভিপিএন ইউজ করেন। এগুলো বাংলাদেশের অনেক গ্রুপ বাই এসইও টুলস আছে, আপনার ওইখান থেকে কিনে নেবেন, ঠিক আছে? NORD, নর্ড, নর্ড ভিপিএন। সো এই যে নর্ড ভিপিএন, এটা কিন্তু খুব ভালো বর্তমানে। সো এই নর্ড ভিপিএনটা আপনি কি করে নেবেন? এটা আপনারা তাদের থেকে কিনে নেবেন। যদি যদি কার থেকে আপনি দেখবেন ফেসবুকে অনেক জায়গায় বিক্রি করে তারা, এই যে এসইও টুলস ভিডিও, ওরা কিন্তু এটা বিক্রি করে যে কে নট প্রিমিয়াম সার্ভিস জাস্ট ৳১৪৯৯ ইয়ারলি, মানে এটা ১ বছরের জন্য। বাট আপনি দেখবেন যে তাদের অনেক জায়গাতে এই যে বেস্ট ভিপিএন ডিলস, এটা ১ বছরের জন্য দরকার নেই, আপনি বলবেন যে আমার ১ মাসের জন্য লাগবে। যদি তাদের সাবস্ক্রিপশন থাকে, তো আপনি তখন আপনি ১ মাসে আপনি কিনতে পারবেন। আরেকটা বিষয়টা বলে দেই, এখানে আপনি যদি যান যে আপটাইমেন্ট যদি লেখেন এখানে it.com, এটা অফিসিয়াল ভাবে আমাদের লঞ্চ হবে ১-২ দিনের মধ্যে। এটা সবকিছু কাজ হয়ে গেছে। আপনারা এখান থেকে যেকোনো টুলস, গ্রুপ বাই টুলস আপনারা সবকিছু পেয়ে যাবেন। যার কারণে আপনাদের সবচাইতে পছন্দের আইটি, আপেল অ্যান্ড আইটি, এখান থেকে আপনারা সবচাইতে কম দামে সমস্ত টুলসগুলো পেয়ে যাবেন। সমস্ত টুলসগুলো আপনারা খুব কম দামে পেয়ে যাবেন, এবং এখানে আমাদের যে মান্থলি সাবস্ক্রিপশন রয়েছে, এটা খুবই কম দাম, খুবই কম প্রাইস আমরা রাখছি এটা। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন, $৪০০, এখানে মনে হয় মেবি একটু আসুক, আপনি বুঝতে পারবেন আপনারা। এখানে appleandit.com, এখান থেকে আপনি সার্চ করলে আপনারা খুব সহজে এটা আপনারা দেখতে পারবেন, এবং আপনারা এখান থেকে খুব কম দামে আপনারা কিনতে পারবেন, ঠিক আছে? সো এদিকে আমি যাচ্ছি না। এই যে তাহলে আমি বলে দিয়ে কোথা থেকে কিভাবে কি পাবেন। আপাতত যদি চান যে ভাই আমি ফ্রিটাতে ইউজ করতে চাই, বাট ফ্রিটাতে ইউজ করলে যদি ওইটা আপনার রোটেট হয়, অর্থাৎ ওই ভিপিএনটা যদি দেখেন যে আপনার ১ ঘন্টা পর এটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ ওইটা স্ট্যাটিক না, ওইটা আপনার কি হয়, ওটা আইপিটা পরিবর্তন, রোটেট হয়, ঠিক আছে? তখন কি হবে জানেন? তখন আপনার কিন্তু আইপি মিসম্যাচ হবে, তো বারবার পরিবর্তন হচ্ছে, তো ওইটার সমস্যা হবে। সো এই জন্য আমি মনে করি যে একটা আপনারা নট ভিপিএনটা নেন, অথবা স্ট্যাটিক আইপি রেসিডেন্সিয়াল, যেটা আপনার খুব নেন না, আপনার গ্রো প্রক্সি। আমি আপনাদের সবটা দেখায় দিই এগুলো, তাহলে ভালো হবে। গ্রো প্রক্সি, এই যে আমি এখানে গেলাম, এই যে গ্রো প্রক্সি, এই গ্রো প্রক্সি থেকে আপনি এখানে কিনতে পারবেন, এটা খুব সহজে এগুলো থেকে। এই যে গো প্রক্সি রেসিডেন্সিয়াল আইপি, খুব সহজে আপনি মাত্র $৫ আপনি ১ মাসের জন্য কিনতে পারবেন, আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। এখন আপনি বলবেন যে ভাইয়া এটা কতদিনের জন্য আমি আইপিটা ইউজ করব, কতদিনের এটা আমি ইউজ করবো, আমার তো পক্ষে সম্ভব না। সো তাহলে আমি এটা বলবো, সেটা হলো আপনি এমন একটা ক্রোম ব্রাউজার, অথবা এমন একটা আপনি গুগল, সরি, আপনি ফায়ারফক্স ইউজ করেন, যেটাতে অন্য কোনো কিছু লগ ইন করার প্রয়োজন নাই, সম্পূর্ণরূপে ইটসেটাই একবার লগ ইন করছেন, ওইটাই বারবার। অর্থাৎ আপনি একবার লগ ইন করে ওইটার যে আপনার যে আপনি কি করবেন, ওই জায়গা থেকে আপনার বন্ধুকে যখন অ্যাকাউন্টটা করছে ওইখান থেকে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অফ করে দিবেন, তাহলে আপনার থেকে আর টু ফ্যাক্টর ভেরিফিকেশন চাবে না। অর্থাৎ আপনি যখন অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে যাবেন, আপনি যখন অ্যাকাউন্টে ঢুকতে যাবেন, তখন কিন্তু আপনার ওই লগ ইন কোডটা চাবে না, ঠিক আছে? বাট আপনি যদি টু ফ্যাক্টর অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। সমস্যাটা কি হবে? সমস্যা এটাই হবে যে আপনার বারবার তার কাছে কোড চাইতে হবে, বাট এটা খুব প্যারাদায়ক। সে সবসময় আপনাকে কোড দিবে না, তখন মনে করে ধরো এত ঝামেলা দরকার নেই, এখন অফ অফ করে দেই। সো দরকার নেই। সো টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অফ করে দিবেন, তাহলে আপনি খুব সহজে পাসওয়ার্ড দিয়ে বারবার একই সিস্টেম ভাবেই আপনি একই ব্রাউজার থেকে, একই ক্রোম থেকে, একই আইপি থেকে বারবার আপনি ঢুকতে পারবেন। বুঝতে পারছি? বাট আমি সেফটির জন্য বললাম যে আপনি ১ থেকে ২ সপ্তাহ একটা আইপি ইউজ করেন, বা আপনি ভিপিএন ইউজ করেন, যাতে আপনার কোনো প্রবলেম না হয়। এরপর যখন তারা বুঝতে পারবে যে এখানে ২ টা ব্যক্তি ২ জায়গা থেকে এটা চালাচ্ছে, তার মানে তারা ২ জন বিজনেস পার্টনার। বুঝতে পারলাম? তারা ২ জন কি বিজনেস পার্টনার, এটা যখন তারা ট্র্যাক করতে পারবে, তখন আর সমস্যা হবে না। যেমন আমার এখানে কোনোদিন আজ পর্যন্ত সমস্যা হয়ও নাই। আমার রিয়েল লাইফের বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম। এখন এখানে দেখেন ভাইয়া, সেটা হলো এই যে এখানে জাস্ট এ মিনিট, এই যে আমাদের 30 মিনিটের যে কথাগুলো হইছে, এই কথাগুলো কিন্তু একটু পরে এটা শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে নতুন আরেকটা দিতে হবে জাস্ট